বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো আমরা দেখে থাকি, তো এই কন্টেন্টগুলো আর টেলিভিশনের দুইটার মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলো কি? ৮০ থেকে ৯০টা সিনেমার ফাইটার হিসেবে স্ট্যান্ডম্যান হিসেবে কাজ করেছি। দেখা গেছে যে আমার ৩০টা মুভির পর আমি স্ট্যান্ডম্যান হিসেবে সুযোগ পাই। নাটক যে আপনি তৈরি করেছেন, তো এই নাটকগুলো যখন আপনি টেলিভিশনে আপনি প্রচার করেছেন, তো এভাবে আপনার উঠে আসা আপনার নাটকে অভিনয়ের আত্মপ্রকাশটা কীভাবে ঘটেছে? পাটা সমানে কাঁপতেছে, ফাইট ডিরেক্টর আমার দিকে তাকিয়ে আছে, বাবা রেডি, যাবো, টেক শটে যাব। তখন আমি বলছি যে ঠিক আছে, ওকে যাব। আমার কিন্তু সাহস নেই, তারপর আমি বলছি যে ঠিক আছে, ওকে আমি। যারা পরিস্থিতি আপনাকে সেই সাহসটা জুগিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন একজন ভিডিও নির্মাতা, একজন অভিনেতা এবং সকল গুণের গুণান্বিত একজন মানুষ, হিরণ সোহেল। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সুদূর থেকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আজকে আড্ডা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার অভিনয় শুরুটা আপনার হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার অভিনয়ে কিভাবে আপনার প্রবেশটা ছিল? সেটা আসলে অনেক পিছনের কথা তো, জি। অনেক বড় ইতিহাস। ২০০৪ সালে ৫ সালে হয়তো যত সম্ভব আমি ক্লাস 9-এ। জি। তখন বাংলা মুভি দেখতাম। সিনেমার প্রতি অনেক আকর্ষণ ছিল আমার। ধরা যায় যে সেইখান থেকে আমার অভিনয় করার ইচ্ছেটা ছিল সবচেয়ে বেশি। জি। আগ্রহ ছিল। ২০০৪-এ কি ৫-এ আমার সঠিক মনে নেই। আমি একটা পত্রিকা দেখছিলাম, আমার দেশ পত্রিকাতে একটা সার্কুলার চলে আসছিল যে মিডিয়া ভিত্তিক কিছু লোকজন নেওয়া হবে অভিনয়ের জন্য। তো এখানে যে যার মতো দরখাস্তের একটা বিষয় ছিল, আমি দরখাস্ত করছিলাম। জি। করার পরে আমার নামে একটা চিঠি আসে। জি। তো চিঠিটা যখন আসে তখন আমি মানে এতটা আনন্দ হয়েছিলাম যে আমার আসতেই হবে। জি। তখন আমি গ্রামের বাড়িতে থাকতাম। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুর থানা, বাগাবাড়ি ঘাট। জি। তখন ঢাকা আসার জন্য খুব মানে এতটা অস্থির ভিতরে কাজ করছে যা বলার মতো না। সেই সুবাদে আমার ঢাকা চলে আসা হয়। জি। মানে সেই চিঠিটা কি কোনো টেলিভিশনের নাটকের নাকি আপনার হচ্ছে ফিল্মে কোনো? সেই চিঠিটা কোনো টেলিভিশন, কোনো মিডিয়া কোনো কিছুই না। জি। মানে দেখা গেছে যে আমরা ১০ জন ৫ জন মিলে যে একটা মিডিয়া করি, জি। তখন তো মিডিয়ার একটা আকর্ষণ ছিল বেশি। জি। ৩, ৪, ৫ এর মানে ১০ এর আগে থেকে একটা মিডিয়ার ব্যাপারে একটা আকর্ষণ ছিল বেশি। দেখা গেছে ৪-৫ জন মিলে একটা মিডিয়া করছিল। ওই মিডিয়া থেকে আপনার আমাকে চিঠি দেওয়া হয়েছিল। তারা সার্কুলার দিয়েছিল, আমি দরখাস্ত করছি, সেই সুবাদে আমাকে চিঠি পাঠানো হয়। আমি তাদের সাথে এসে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখলাম যে জাস্ট তারা ওইটা মানে কি বলবো যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আরকি। জি। আপনাকে এখান থেকে কিছু শিখাবে। শেখানোর বাবদে তারা কিছু টাকা নেবে। ওই তাদের হাতেই পড়ছিলাম। সেখান থেকে হাঁটি, হাঁটি পা করে মানে সেইখানে আপনি টাকা দিয়ে তাদের সাথে সম্পৃক্ত দেখালেন। সেখান থেকে কি কিছু অর্জন করতে পেরেছিলেন? তাদের সাথে আমার সম্পর্ক ছিল ৩ মাস। ৩ মাস করার পরে ওখান থেকে বের হয়ে আসি। তারা শুধু শিখায়। মানে ওদের সপ্তাহে ২ টা ক্লাস ছিল। আসা যাওয়া করছি, তখন দেখছি যে না, আমার এখান থেকে কিছু হবে না। জি। ওইখান থেকে আমি একজনের মাধ্যমে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমাদের রহিম খান নামে ফিল্মের একজন ফাইটার ছিল, স্ট্যান্টম্যান ছিল। ওনার সাথে আমার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে ওনার কাছে আমি তখন মার্শাল আর্ট শিখি। যেটাকে বলা হয়, মার্শাল আর্ট বললে ভুল হবে, মানে ফিল্ম ফাইট যেটাকে বলা হয়, উনি আমাকে ফিল্ম ফাইট শেখায়। জি। শেখানোর পরে আমার ইচ্ছা ছিল যে আমি একজন অভিনেতা হিসেবে কাজ করব, জি। অভিনয় করব। তো উনার কাছে যখন আমি ফাইট শিখি, ফাইট শেখার এক পর্যায়ে উনি আমাকে ফিল্মের ফাইটার হিসেবে আমাকে নিয়ে আসে। তখন দেখা গেছে যে ফিল্মের ফাইটার হিসেবে যখন ১ টা ২ টা ৪-৫ টা সিনেমায় কাজ করতে এই এই জাগানো আরকি। তাহলে আপনার ১ম আত্মপ্রকাশটা ঘটেছে ফিল্মের ফাইটার হিসেবে। ফিল্মের ফাইটার হিসেবে। কোন সিনেমা দিয়ে আপনার আত্মপ্রকাশটা ঘটেছিল? ১ম সিনেমার নাম ছিল অমর সঙ্গী। জি। হিরো ছিল অমিত হাসান। অমিত হাসান, নদী। মোটামুটি এটা ৩ এর কি ৪ এর আমার সিওর মনে নেই। সরি, ৫-৬ এর দিক দিয়ে হবে আরকি। জি। ফিল্মে আপনার হচ্ছে ফাইটার হিসেবে পর্যন্ত কতগুলো সিনেমাতে আপনি ছিলেন? ফিল্মের ফাইটার হিসেবেও ততটা আমি সুযোগ পাইনি। ওই সময় দেখা গেছে যে অনেক কষ্টই
কষ্টই করা হয়েছে। মোটামুটি আমি প্রায় ৮০ থেকে ৯০টা সিনেমার ফাইটার হিসেবে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেছি। দেখা গেছে যে আমার ৩০টা মুভির পর আমি স্ট্যান্টম্যান হিসেবে সুযোগ পাই। তখন স্ট্যান্টম্যান হিসেবে আমার ভালো কিছু কাজ হয়। বর্তমান ফাইট ডিরেক্টর যারা আছে সবার সাথে আমার স্ট্যান্টম্যান হিসেবে কাজ করা হয়েছে এবং আমি যখন কাজ করেছিলাম তখন সর্বফার্স্ট আমার ফাইট ডিরেক্টর ছিল ইমন আনোয়ার। এরপরে বাংলাদেশের শ্রেষ্ঠ ফাইট ডিরেক্টর যাকে বলা হয় মুসলিম গ্রুপ, মুসলিম সাহেব, তার সাথে আমার ৩টা সিনেমার ফাইটার হিসেবে কাজ করা হয়েছে এবং তারপরে একজন যে বাংলাদেশের শ্রেষ্ঠ ফাইট ডিরেক্টর আরমান সাহেব, তার সাথে আমার বেশি কাজ হয়েছে। এরপরে ডিএ সন্টু সাহেব, এরপরে সিরিয়ালে যারা আছেন যেমন আমাদের জুম্মন ভাই, মিঠু ভাই, জি। মানে সবার সাথে আমার টুকটাক কাজ হয়েছে। তো আপনি অভিনয়ের সাথে সম্পৃক্ত হলেন কত সালে এবং কিভাবে? আচ্ছা, যখন আমি স্ট্যান্টম্যান হিসেবে যখন কাজ করি, স্ট্যান্টম্যান মানে তো একটা রিস্ক, জি, অনেক রিস্ক। দেখা গেছে একটা হিরোর আদর কদর অনেক, জি, যেটা স্ট্যান্টম্যানদের নেই। হ্যাঁ। আমাদের ফিল্মের যদি আপনার রিয়েল হিরো বলেন তারা হচ্ছে স্ট্যান্টম্যান। জি। সেই স্ট্যান্টম্যানের উপর নির্ভর করে হিরোরা হিরোগিরি করে। মানে আপনি কোন ক্যারেক্টার গুলাতে বা কার ক্যারেক্টার গুলাতে বেশি আপনার হচ্ছে আপনি? না, আমি আপনার সাকিব খানের ডামি বেশি কাজ করেছি। সাকিব খানের সাথে ডামিতে আমার একটা মেসিং হইতো। জি, অমিত হাসান, শানু শিবা, মানে আমাদের ফাইট ডিরেক্টর যারা ছিল তাদের চোখে আমি একজন পারফেক্ট স্ট্যান্টম্যান ছিলাম। মানে যখন যার ড্রেস পরতাম, যখন যার ডামি দিতাম, মানে সবার সাথে আমার একটা মেসিং হয়ে যেত এবং প্রত্যেকটা ফাইট ডিরেক্টর যারা ছিল তাদের কাছে আমি একটা মানে আকর্ষণীয় একজন স্ট্যান্টম্যান হিসেবে ছিলাম। আপনার কোনো স্মরণীয় ঘটনা এই মুহূর্তে মনে পড়তেছে যে যখন আপনি রিস্কের মধ্যে ছিলেন বা আপনার হচ্ছে আপনাকে এখন পর্যন্ত সেই ঘটনাটা আসলে আপনার শিহরণ দিয়ে উঠে? তখন স্ট্যান্টম্যান হিসেবে আমি যখন সবাই আমাকে চিনলো, আমি স্ট্যান্ড করি, অনন্ত সাহেবের একটা সিনেমা মোস্ট ওয়েলকাম, আমার স্ট্যান্ডের শুরুর দিকে সিঙ্গার ব্রিজ থেকে মানে সিঙ্গার ব্রিজ, জি, সেই ব্রিজের উপর থেকে পানিতে তাকালে মনে হয় যে এটা ৫ তলা। জি, তখন আমাকে বলা হলো যে তুমি অনন্ত সাহেবের একটা স্ট্যান্ড করতে হবে, সিঙ্গার ব্রিজ থেকে পানিতে পড়তে হবে। জি। তো আমি মানে কিছু না বুঝে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেছি, সারা রাত আমার ঘুম নেই, টেনশন। তখন শীতের রাত, মানে হঠাৎ করে ঘুমের মধ্যে আমি লাফিয়ে উঠি, এরকম একটা বিষয়। মানে ভয়টা একটা ভয় কাজ করে যে আমি তো কোনো সময় এরকম করিনি। আমার কল টাইম হচ্ছে সকাল ৭টা, আমি ৬টার মধ্যে আমাদের সেট ফেলানো ছিল আপনার সিঙ্গার ব্রিজের নিচে, জি, ওইখানে সেট ফেলাইছে। তো আমি ৬টার দিকে এসে আমি ব্রিজে উঠছি। মাছ ব্রিজে যাওয়ার পরে আমি যখন পানির দিকে তাকাইছি তখন আমার কাছে মনে হইছে যে আমার রাজি হওয়াটা ঠিক হয়নি। জি, হ্যাঁ, আমার পক্ষে মনে হয় সম্ভব না। এরপরে আমি ওই ব্রিজ থেকে নেমে আবার ব্রিজের নিচে আসছি। জি। নিচে থেকে তাকানোর পরেও মনে হইছে আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমার কাছে মনে হইছে আমি চলে গেলেই মনে হয় আমার কাছে, মানে আমার জন্য সেফ। জি। মানে আমি রিস্ক থেকে লাফিয়ে পড়তে হবে এই ধরনের ড্রামি কি আপনি এর আগে কখনো করেননি? না, ওইটাই ফার্স্ট ছিল আমার। জি, তখন আমার কাছে মনে হইছে আমি মনে হয় চলে যাই। তো আমি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এর মধ্যে দেখি যে সব লোকজন এসে হাজির। আমার লোকজন যারা, তারা এসে হাজির এবং আমাকে যে কল দিছে জি। সেও আমার একজন ওস্তাদ কাজল দা। উনি ফিল্মে আমাকে অনেকটা হেল্প করছে। মানে দেখা গেছে যে রহিম খানের কাছে যখন আমি ফাইট শিখছি, উনি যতটুকু সুযোগ আমাকে না দিয়েছে তার সাথে বেশি সুযোগ দিয়েছে আমাকে কাজল দা। জি। তো উনি যখন আমাকে কল দিয়েছে উনি এসে হাজির। আসার পরে আমাকে বলতেছে, "আসো, তুমি হিরোর ড্রেসটা পরো।" উনি ছিল ফাইট ডিরেক্টরের মানে সহযোগী একজন ফাইট ডিরেক্টর। ওই সিনেমার ফাইট ডিরেক্টর ছিল আপনার মাদ্রাজি। ওনার নামটা আমার এখন মনে নেই। মুরব্বি করে লোক ছিল। যখন আমাকে বলা হলো তুমি হিরোর ড্রেসটা পরবা, তখন আমার ভিতরটা কেমন যেন ধুকধুক শুরু হয়ে গেছে। জি, যে আমি কি আসলে পারবো? আমি কি দিতে পারবো? তখন আমাকে হিরোর ড্রেস পরানো হলো। হিরোর যে ক্যাটেগরি, হিরোর যে সমস্ত ড্রেস আপ গুলো ছিল সেম আমাকে হিরো সাজানো হলো। এখন আমার পিছনে সবাই হাঁটছে। জি, ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং, সব লোকজন। আমিও হাঁটছি। তখন আমার কাছে মনে হচ্ছে আমি কি আসলে পারবো? আমি মানে কেন এই বিষয়টা রাজি হইলাম? সকালবেলা যখন এসে ব্রিজের নিচে দাঁড়ালাম, দেখলাম, তখন আমার কাছে আসলে মনে হয়নি যে আমি এই কাজের জন্য পারফেক্ট। জি, তারপরে যখন হিরোর ড্রেসটা পরছি, আমার পিছে সবাই হাঁটছে, আমিও হাঁটছি। ক্যামেরা তারা রেডি করতেছে। ব্রিজের নিচে একটা ক্যামেরা চলে গেল।
জীবন দিয়ে একটা ক্যামেরা ধরা হলো, ব্রিজের উপর থেকে একটা ক্যামেরা ধরা হলো, 3টা ক্যামেরা ছিল তখন। জি, মানে আমাকে নিয়ে যত আয়োজন, শটটা নেওয়ার জন্য যত আয়োজন। জি। এরপরে আমি, মানে আমার সাহসে কুলাচ্ছে না। জি। আমি সবার মুখের দিকে তাকিয়ে আছি অসহায়ের মতো, যে আসলে কি আমি এই এই স্ট্যান্ডটা আমি করতে যাচ্ছি, এরকম একটা বিষয় আমার মধ্যে কাজ করছে। এদিকে ফাইট ডিরেক্টর চিল্লাচিল্লি করতেছে, ক্যামেরা রেডি, শট রেডি, এই ডামি মাঠ কোথায়, আসো দাঁড়াও ভাইয়া, চলো টেক। তখন আমার কাছে মনে হচ্ছে না যে আমি শটটা দিব। তখন আমার কাছে মানে আমার দমটা বের হয়ে যাবে এরকম একটা অবস্থা। জি। ব্রিজের রেলিং বলে, আমি যখন রেলিং এ উঠলাম, আমাকে 2 জন যখন ধরে উঠালো রেলিং এ, তখন আমার পাটা কাঁপতাছে। এবং আমি ওইখান থেকে যখন পানির দিকে তাকাইছি, যে আমার মনে হয় না যে এটা আমার পক্ষে সম্ভব, যে আমি নিচে লাফ দিলে আমার একটা অঘটন ঘটবে। এরকম একটা বিষয় আমার মধ্যে কাজ করতেছে। তারপর একটা সাহস নিয়ে আসতেছি। শীত, এদিকে শুধু হিরোর একটা ড্রেস পরা। মানে শীতের মধ্যে আমি কাঁপাকাঁপি করতেছি। যখন আমি রেলিং এর উপরে উঠছি, আমি স্ট্যান্ড করব, লাফ দিব, তখন আমার কাছে ভয়টা আরো বেশি মনে হইছে। মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পাটা সমানে কাঁপতাছে। ফাইট ডিরেক্টর আমার দিকে তাকিয়ে আছে, বাবা রেডি? যাবো টেক, শটে যাবো? তখন আমি বলছি যে ঠিক আছে, ওকে যাবো। আমার কিন্তু সাহস নেই। তারপরে আমি বলছি যে ঠিক আছে, ওকে আমি মানে পরিস্থিতি আপনাকে সেই সাহসটা জুগিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাইট ডিরেক্টর তখন ক্যামেরা রোল, অ্যাকশন, আমি লাফ দেই না। মানে ভয়টা কাজ একটা ভয় বেশি কাজ করছে। ফাইট ডিরেক্টর অবাক, কি ব্যাপার, লাফ দিল না? তা আমি নিজে থেকে বলছি ওকে ঠিক আছে, আবার যাবো। হ্যাঁ? তখনও উনি বলল যে ঠিক আছে, ক্যামেরা রোল, অ্যাকশন, আমি লাফ দেই না। জি। আমি রেলিং এর উপরে দাঁড়িয়ে আছি। তো যখন অ্যাকশন বলে, তখন তো আমাকে ছেড়ে তারা চলে যায়। আমি একা। প্রস্তুতি নিচ্ছি, অ্যাকশন বলে আমি দেই না। হ্যাঁ? তো যাই হোক, ৩য় বার যখন অ্যাকশন বলবে, তখন নিজে থেকে একটা জিদ কাজ করে, যে আমি তো এখানে আসছি, তো স্ট্যান্ড করার জন্য আসছি। তো আমার দিকে এতগুলো লোকজন তাকিয়ে আছে। মানে আমাকে ঘিরে এতগুলো আয়োজন হচ্ছে। হ্যাঁ? তখন নিজে থেকে একটা জিদ চলে আসলো। জি। যা আছে কপালে, ওকে স্যার যাবো টেক, অ্যাকশন, আমি লাফ দিয়ে দিছি। জি, মানে ৩ বারের মাথায় আপনি গিয়ে ৩ বারের মাথায় আমি লাফটা দিছি। এবং যখন লাফটা দিলাম, মানে আমি পানিতে পড়তেছি, আমার সেন্স আছে যে আমি পানিতে পড়তেছি, মানে আমি পানি খুঁজে পাচ্ছি না, এমন একটা অবস্থা। যে আমি শুধু পড়তেছি, আমি পানি খুঁজে পাচ্ছি না। পানিতে যখন পড়ছি, তখন পানির অনেক নিচে চলে গেছে। কারণ আমার তো কোনো ইয়া নেই। ওই সময় তো মানে একটা যে প্র্যাকটিসের যে ব্যাপার-স্যাপার আমার তো নেই। মানে এই ধরনের ক্যারেক্টার তো আগে কখনো করা হয় না, 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 করি নেই। ওই যে সাহসে রাজি হয়ে গেছি, ব্যাপারটা এরকম। যখন অরিজিনালি যখন দিতে গেলাম, তখন একটা ব্যাপার-স্যাপার কাজ করলো। মানে এই কাজটার জন্য আপনাদেরকে কত টাকা পারিশ্রমিক আপনার দেওয়া হতো বা দিয়েছিল? আমি যতটুকু শুনেছিলাম যে আমি ওই ব্রিজ থেকে লাফ দিলে আমার ৳১০,০০০ একটা পারিশ্রমিক থাকবে। ৳১০,০০০ আমাকে দেওয়া হয়নি। আমাকে মাত্র ৳২,০০০ ধরিয়ে দেওয়া হয়েছিল। জি। মানে সেখানে তো একটা জীবনের একটা ঝুঁকি থেকে যায় বা একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তো সেই দায়ভারটা আপনার লোক কে নিত বা কারা বহন করত? এটা আসলে নিজেকেই বহন করতে হইতো। জি। দেখা গেছে যে মিডিয়াটা এমন একটা জায়গা, মিডিয়াটাকে হেল্প করার মতো কেউ নেই। না, অনেক সময় দেখা গেল যে আপনারা ডামি করতে গিয়ে দেখা গেল যে হয়তো শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায় বা ব্যথা পান। তো সেইগুলো আপনার আসলে চিকিৎসার জন্য কি যারা প্রডিউস করে বা যে সিনেমা আপনার যে সিনেমাতে আপনারা ডামি করে থাকেন সেই সিনেমার প্রযোজক, পরিচালক তারা কি কোনো উপকার আপনার হচ্ছে বহন করে কিনা এই দায়ভারগুলা? শুটিং সেটে যখন আপনি একটা দুর্ঘটনার মধ্যে পড়বেন, জি। তখন সীমিত একটা ডিরেক্টর, ওই সিনেমার যে প্রযোজক, তারা সীমিত কিছু টাকা-পয়সা দিয়ে হেল্প করে। দেখা গেছে যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যত বড় ক্ষতির মধ্যেই আপনি পড়েন না কেন, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এমন হেল্প আপনাকে করবে। জি। তা ওই মুহূর্তের মধ্যে ধরা-পড়া করে তাদের গাড়ি থেকে বা তাদের সেটের গাড়ি দিয়ে আপনাকে হসপিটালে পাঠাবে। দেখা গেছে আপনার ৫ ঘন্টা ৬ ঘন্টা একজন লোক থাকবে। এরপরে আপনার নিজের লোকজন আসবে। সম্পূর্ণ খরচ বহন আপনাকে নিজেই করতে হবে। কিছু করার নেই। তাহলে এই যে জীবনের ঝুঁকি জেনেও যে আসলে আপনারা যারা ডামি করতেন বা স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন, এই ঝুঁকি জানার পরেও আপনারা যে এই পেশাটাকে আপনারা কেন বেছে নিলেন? আসলে তখন একটা প্রতিযোগিতা কাজ করে। প্রতিযোগিতা কাজ করে বলতে, আমার সিনিয়র ভাই যারা আছে, সিনিয়র যারা ডামিম্যান আছে, মোস্তাক ভাই, জুম্মন ভাই, ইমন ভাই, মিঠু ভাই, মানে আমার কাছে মনে হয় কি এরা জন্মই হইছে আপনার ফিল্মে ডামির
দামি ম্যান হিসেবে। জি। মানে তাদের যখন আমি সিরিয়াস শটগুলো যখন দেখি, তখন আমার কাছে মনে হয় যে ভাই তুই যখন নিছিস এটা করার জন্যে, হ্যাঁ? তখন একটা প্রতিযোগিতা চলছে যে কে কার সাথে ভালো করতে পারে। তাদের তুলনায় আমি শূন্য। তারা যে তাদের নিজের শটগুলো দিছে অবস্থান তৈরি করার জন্য আসলে সেই পথটা আপনারা বেছে নিয়েছেন বা আপনারা হচ্ছে ফিল্মের দামি বা আপনারা হচ্ছে স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। তাই তো? ডামি ম্যানের যে আহামরি পয়সা দিত, আসলে তা না। তখন দেখা গেছে যে ফাইটার ডামি ম্যান হিসেবে আমরা কাজগুলো বেছে নিয়েছিলাম। আপনি এটা বলতে পারেন যে তখন একটা কর্ম ছিল। তখন একটা কর্ম ছিল। আমাদেরকে স্ক্রিনে দেখা যাইত না। আমাদেরকে পয়সা ওরকম দেওয়া হইতো না। হ্যাঁ? হয়তো সেটের মধ্যে একটা সীমিত আপনার মূল্যায়ন ছিল, ও একজন ডামি ম্যান। যে ডামি ম্যান হিসেবে হিরো চেনে, ফাইট ডিরেক্টর চেনে, একজন প্রযোজক চেনে, একজন পরিচালক চেনে, জি। একজন ভিলেন চেনে। মিডিয়ার ভিতরে বা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে যারা অভ্যন্তরীণ আছে তারাই শুধু আপনাদেরকে চিনতো। তারাই শুধু চিনত এবং দেখা গেছে যাই হোক আমরা যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আবারও আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে। দর্শক কোথাও যাবেন না, আসছি ছোট্ট একটা বিরতির পরে। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি একজন অভিনেতা, একজন ভিডিও নির্মাতা হিরণ সোহেল। তো ভাই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে ফিল্মের ড্রামিম্যান বা স্টান্টম্যান, তো তাদের আসলে মূল্যায়নটা অভ্যন্তরীণ যারা তারাই আপনার করতো। তো বর্তমান সময়ে আসলে ফিল্মে যারা আপনার হচ্ছে এই ড্রামিম্যান হিসেবে কাজ করে তাদের অবস্থানটা কি? আসলে দেখা গেছে যে অনেকের এই ফাইটার হিসেবে, স্ট্যান্টম্যান হিসেবে, স্ট্যান্টম্যান হিসেবে ততক্ষণই কাজ করতে পারে। দেখা গেছে যখন তার শক্তি থাকে, একটা ইয়াং বয়স থাকে, যখন আপনার বয়স হয়ে যায়। আমাদের সিনিয়র ভাই যারা আছে, অনেকের মুখে শুনতাম কেউ ৩০ বছর ফিল্মে পার করছে ফাইটার হিসেবে, কেউ ৩৫ বছর পার করছে এই ফাইটার হিসেবে। তো তাদের আমি উন্নত দেখিনি। হয়তো তারা গাড়ি বাড়ির মালিক হইছে, ফিল্ম থেকে কামাইছে। কিন্তু নিজে গিয়ে যে একটা জায়গায় তৈরি করা, সে জায়গায় তারা এখন পর্যন্ত আসতে পারেনি। হাতে গোনা কিছু লোকজন এখন চলে আসছে। যেমন স্ট্যান্টম্যান থেকে ফাইট ডিরেক্টর, এই একটা স্বপ্ন থাকে অনেক লোকের মধ্যে। জি। হইছে, অনেকেই হইছে। আমাদের মিঠু ভাই হইছে স্ট্যান্টম্যান থেকে, সে একজন ফাইট ডিরেক্টর। জুম্মন ভাই, সে হইছে। ইমন ভাই, সে হইছে। এরকম কিছু, কিছু লোকজন যাদের টার্গেট হইছে যে আমার টার্গেট এইটা। শুধু একজন স্ট্যান্টম্যান থেকেই সেই স্ট্যান্টম্যান থেকে যে ফাইট ডিরেক্টর হবে, এরকম টার্গেট করলে হবে না। তাকে কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, শট বুঝতে হবে, লেন্সের সম্পর্কে জানতে হবে, একটা ফাইটের কম্পোজিশন এই বিষয়ে যেটা জানতে হবে, কাটিংটা জানতে হবে। এগুলো যদি কেউ মনে করছে যে আমি এখন পারদর্শী, যে আমি একটা কিছু হইতে পারবো, সে হইতে পারছে। আমি এই যে ফিল্ম থেকে আমার ডিরেকশনে আসা, আমার ধ্যান ধারণা চেতনা ছিল যে আমার এইভাবে চললে হবে না, আমাকে মানে এই জায়গা থেকে বের হতে হবে। দেখা গেছে আমি একসময় এখানকার ফাইটার করতেছি, স্ট্যান্ডম্যান করতেছি, একসময় বস হয়ে দাঁড়াবো। এই টার্গেটটা আমার মধ্যে ছিল। আমাকে যদি বলেন যে আমার কাজটা শিখা কোথা থেকে, আমি যখন স্ট্যান্ড করছি, ফাইটার হিসেবে কাজ করছি, আমার ফাইট ডিরেক্টর যারা, তারা কিভাবে শট নিত, তারা কিভাবে কাজ করতো, তারা কিভাবে একটা ফাইটের কম্পোজিশন করতো, আমার ওইখান থেকে এই কাজগুলো শিখা আমার। তো নিজে, নিজে আয়ত্ত করেছেন নিজে 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 নিজের আগে থেকে সেগুলো শিখা তো হয়েছে। দেখা গেছে যে আমি যখন কাজ শিখার আগ্রহে আমার একটা ফাইট ডিরেক্টরের পিছনে যখন আমি দাঁড়িয়ে থাকতাম, অনেক সময় ফাইট ডিরেক্টর যখন শর্ট দেখাচ্ছে, শর্ট দেখাতে আমি তার পায়ের সাথে বাড়ি খেয়ে যাই। তখন ফাইট ডিরেক্টর একটু ধমক দিয়ে ওঠে, এই ছেলে দূরে গিয়ে দাঁড়াও, তুমি মানে এখানে দাঁড়া কি করতেছ? জি। তখন আমার সিনিয়ররা এটা সহ্য করতে পারতো না, আমাকে টেনে এসে ওই দূরে গিয়ে দাঁড়াও। কিন্তু আমার তো টার্গেট ছিল যে আমার কাজ শিখতে হবে, আমার কাজ শিখতে হবে, এটা ছিল আমার টার্গেট। তো যখন আমরা এই যে ফাইটার থেকে আপনার হচ্ছে অভিনয় জগতে বা অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান, সেটা কিভাবে এবং কোন সিনেমা দিয়ে সেটা আত্মপ্রকাশটা ঘটেছে? না, সিনেমায় আমি এখন পর্যন্ত কোনো বড় ধরনের অ্যাক্টিং করতে পারিনি। জি। মানে আপনাকে স্ক্রিনে দেখা গিয়েছে এমন তো আপনার হচ্ছে সিনেমা আছে? আমাকে স্ক্রিনে দেখা গেছে শুধু ফাইটার হিসেবেই। জি। আমাকে স্ক্রিনে দেখা গেছে শুধুমাত্র ফাইটার হিসেবে। আদার্স এমনি এখন যে বড়, বড় ক্যারেক্টার গুলো করতেছি, নাটকে হিরো হিসেবে কাজ করতেছি, সেই সুযোগটা আমার ফিল্মে হয়ে ওঠেনি। ২০১৪ তে বা ১৩ তে আমি ফিল্ম ছেড়ে দিলাম। আমি যখন চিন্তা করলাম যে না, আমার দ্বারা এগুলো সম্ভব না, হবে না। টাকা পয়সাও তেমন একটা পেতাম না। আমি ফিল্ম ছেড়ে দিয়ে তখন নিজে, নিজে আমি নাটকের একটা গ্রুপ তৈরি করলাম। সেই গ্রুপের ডিরেক্টর হিসেবে নিজে, নিজে আমি কাজ শুরু করলাম। আমার গ্রুপে মোটামুটি ৮-১০ জন ছেলেমেয়ে ছিল।
ওইখান থেকে আমার কিছু ডোনার তৈরি হয়ে গেছে। আমার ২ টা ছোট ভাই ছিল। ওরা আমাকে হেল্প করতো। যে, "ভাইয়া তোমার টাকা পয়সা যদি লাগে আমরা হেল্প করব। যদি তুমি নাটক বানানোর পরে এটা যদি সেল করতে পারো।" তখন দেখতাম যে তখন বিভিন্ন টিভি চ্যানেল ছিল। YouTube চ্যানেল তখন আসেনি। বিভিন্ন টিভি চ্যানেলে আমি নাটকগুলো সেলের জন্য চ্যানেলে দৌড়াদৌড়ি করতাম। তখন আমি টুকিটাকি মানে ঐরকম কোনো আর্টিস্ট নেইনি এখনো। আমি মোটামুটি ৮-১০ টা নাটক বানাইলাম। বানানোর পরে চিন্তা করলাম যে না এখন আমি প্রফেশনাল একটা নাটক তৈরি করতে পারি। মানে সেগুলো সেখানে কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করেছিলেন? সর্বপ্রথম আমি যে নাটকটা তৈরি করছি, আমার টিমের যারা ছিল যে আমি দেখো আমরা যা করছি, আমরা এখান থেকে আরো কিছু ভালো কিছু করি। এখন টিভিতে যারা কাজ করে, টিভি চ্যানেলে যে সমস্ত আর্টিস্টগুলো কাজ করে আমরা তাদেরকে নিয়ে কাজ করি। তোমরা কি বলো? একটা নাটক করতে গেলে আমাদের বাজেট এত টাকা খরচ হবে, এত টাকা যাবে। তোমরা যদি আমাকে সাহস দাও তাহলে সেই ক্ষেত্রে আমি একটা রিস্ক নিবো। আমি নাটক বানাইলাম ফার্স্ট আপনার চেয়ারম্যানের আক্কেল সালামি। জি। ওই নাটকের ফার্স্ট নাম যখন আমি শুরু করি, চেয়ারম্যানের নির্বাচনের ধান্দাবাজি। একটা কমেডি গল্প তৈরি করছি আমি। তখন বৈশাখী টেলিভিশন নাটকটা যখন আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে প্রিভিউ বুঝতাম না। আমি মনে করি যে জমা দিলে হয়তো নাটকটা তারা নিয়ে নেয়। তখন এটা প্রিভিউ হয়। প্রিভিউ হওয়ার পরে নাটক যদি ভালো লাগে, তারা ডাকে, ডিরেক্টরকে ডাকে, প্রযোজককে ডাকে, "আসেন আমরা নাটকটা নিব। আপনাদের সাথে মানে একটা চুক্তিপত্র করি। জি। দাম কত, কি অসুখ-বিসুখ।" তখন আমার এই নাটকটা যখন আমি বৈশাখীতে জমা দিই, বৈশাখীতে জমা দেওয়ার পরে তখন তারা এটা প্রিভিউ পাস করে। যে, "আপনার নাটকটা ভাল লাগছে, আমরা কিনতে চাই। কত টাকা হলে সেল করবেন বলেন।" তো তখন চিন্তা করলাম যে আমরা যে টাকা দিয়ে নাটকটা বানাইছি, সেই নাটকের থেকেও আমরা ২৫,০০০ টাকা বেশি ওনারাই দাম বলছে। তো ওনারা যে দামটা বলছে আমি আর কোনো কথা বলিনি। হ্যাঁ, আমি রাজি হয়ে গেছি। এই যে সেই থেকে বৈশাখী টিভি আমাকে সাপোর্ট দিল লিটু সুলেমান সাহেব। উনি আমাকে অনেক হেল্প করছে। বৈশাখীতে আমাদের যতগুলো নাটক গেছে, আমাদের প্রায় ১৩-১৪ টা নাটক গেছে আমার বৈশাখী টিভিতে। জি। ওইখান থেকে বৈশাখী টিভিটা আমি হাতে পাই। এই যে উঠে আসাটা। জি। তো এই যে নাটক যে আপনি তৈরি করেছেন, তো এই নাটকগুলা যখন আপনি টেলিভিশনে আপনি প্রচার করেছেন, তো এভাবে আপনার উঠে আসা আপনার নাটকে অভিনয়ের আত্মপ্রকাশটা কিভাবে ঘটেছে সেটা? তা আমি যখন ওই যে আমরা বললাম যে আমরা একটা টিম নিয়ে কাজ করেছি। মানে সেখানে পরিচালনার পাশাপাশি আপনি নিজে? আমি নিজেই লিড ক্যারেক্টারটা করতাম। মানে হিরো হিসেবে আমিই কাজ করতাম। জি। এবং বৈশাখী টেলিভিশনে যে নাটকগুলো দিয়েছি, সেই নাটকের সাথে আমাদের আনিস রহমান মিলন ভাইকে নিয়ে আমি কাজ করেছি। মীর সাব্বির ভাইকে নিয়ে কাজ করেছি। এরপরে সিদ্দিকুর রহমানকে নিয়ে কাজ করেছি। তাদের সাথে আমি একজন প্যারালাল হিরো। তো আমার ইচ্ছা ছিল আমি একজন হিরো হিসেবে কাজ করব, একজন অভিনেতা হিসেবে কাজ করব। জি। তো ডিরেক্টর আমার প্রফেশন ছিল না। আমি নিজেকে হিরো হিসেবে মার্কেটে নিয়ে আসবো। আমাকে সবাই চিনবে, জানবে, ১০ জন আমাকে ডাকবে। ওই টার্গেট করে আমাকে কাজ করা। চ্যানেল থেকে কখনো আপনাকে ডেকে প্রডিউস করে কি কোনো নাটক বানিয়েছে? হ্যাঁ, বানিয়েছে। সে বানিয়েছে এবং আমাদের RTVতে আমার একটা জনপ্রিয় নাটক, হিট নাটক 'শ্বশুরবাড়ি কষের হাঁড়ি'। আপনার মীর সাব্বির ভাই ছিল একজন হিরো, আমিও ছিলাম একজন হিরো। নাদিয়া আহমেদ ছিল। খুব ভালো একটা মানের নাটক হয়েছিল তখন এবং এই নাটকের মীর সাব্বির ভাইও আমাকে অনেকে হেল্প করছিল। অনেকটা হেল্প করছিল আমাকে সে। কোনো ধারাবাহিক করা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমি ধারাবাহিকে যাইনি। আমার সিঙ্গেল নাটক মোটামুটি প্রায় ১-১৫০ র মতো হয়ে গেছে। জি। মানে শুধু টেলিভিশনেই না, আপনার YouTube, টেলিভিশন মিলে। মিলে? এই যে YouTube এ যে কনটেন্ট গুলো আপনারা তৈরি করে থাকেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যে কনটেন্ট গুলো আমরা দেখে থাকি, তো এই কনটেন্ট গুলো আর টেলিভিশনের ২ টার মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলো কি? না, দেখা গেছে যে একটা টেলিভিশনের জন্য যখন আপনি কাজ করবেন, জি। অবশ্যই 100% আপনাকে কোয়ালিটি দিতে হবে। টেলিভিশন আপনাকে যে অনুসরণটা দেখাবে, সেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। তো দেখা গেছে YouTube এখন যদি বলি যে YouTube নাটক এবং টেলিভিশন নাটক দুটাই ২ রকমের। জি। সেই আপনার পার্থক্যটাই আমি জানতে চাচ্ছিলাম। YouTube এর যে নাটকগুলো আপনি দেখবেন, দেখা গেছে যে আপনার একটা ফ্যামিলি ড্রামা যেটাকে বলা হয়, যে আপনার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি ষড়যন্ত্র। মানে ফ্যামিলি ষড়যন্ত্র, ফ্যামিলির মধ্যে কি ঘটে? এই ঘটনাটাকে কেন্দ্র করে এখন YouTube নাটক তৈরি হচ্ছে। যেটা আপনি YouTube এ চালানো সম্ভব। কিন্তু এই নাটকগুলোই আপনার চ্যানেলে চালানো সম্ভব না। চ্যানেল খোঁজে আপনার দেখা গেছে যে ভালো কমেডি, জি, শিক্ষা, নাটকটার মধ্যে শিক্ষা আছে। জি। নাটকটার মধ্যে পারিবারিক ভালো কিছু আছে। একটা নাটকে কয়টা অংশ থাকে? যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন।
মানে অংশ বলতে? একটা নাটকের কয়টা পার্ট থাকে? আচ্ছা, মানে আপনি সিকোয়েন্সের কথা বলছেন? না সিকোয়েন্স না। যেমন আপনার হচ্ছে আমরা ক্লাস 9 কিংবা 10 এর বইয়ে হয়তো আছে যে একটা নাটকের আপনার হচ্ছে ৬ টা পার্ট থাকে। তো আপনার হচ্ছে টেলিভিশন নাটকের ক্ষেত্রে বা আপনারা YouTube নাটক যেটা আপনার হলো সোশ্যাল মিডিয়ার জন্য করে থাকেন, সেই নাটকগুলাতে তো আপনার হচ্ছে একেকটা আ নাটকে একেকটা পার্ট নিয়ে আপনারা করেন। কোনটা হয়তো আপনার পুরাটাই অনুধাবন হয়ে যায়, কোনটা কমেডি, অনুধাবন মিলিয়ে। তো আসলে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আছে বা দর্শক জনপ্রিয়তা পেয়েছে কোন ধরনের নাটকগুলা বেশি? কোন ধরনের নাটকের পার্টগুলা আসলে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বেশি? না, ওই যে বললাম যে চ্যানেলের একটা ধাপ আর YouTube এর একটা ধাপ। জি, আপনি চ্যানেলে যখন কাজ করতে যাবেন তখন আপনার গল্পটাই থাকতে হবে ভিন্ন কিছু। জি। মানে সেই ভিন্ন কিছুটাই জানতে চাচ্ছিলাম যে আসলে সেই ভিন্ন কিছুর মধ্যে কি, কি থাকে? সেখানে আপনার দেখা গেছে যে আপনার পারিবারিক কিছু বিষয় থাকতে হবে। জি, এরপর আপনার শিক্ষামূলক কিছু বিষয় থাকতে হবে। কমেডি, সেটা আপনি কমেডি করেন জি। বা সিরিয়াস বা কিছু করেন। এর জন্য হ্যাঁ, আপনার কমেডি কিছু হ্যাঁ, 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 হ্যাঁ। এরকম কিছু বিষয় থাকতে হবে। আর YouTube এর বিষয়টা হচ্ছে যে আপনার দেখা গেছে ভিউ, এখন তো মানে ভিউ এর বাজার। ভিউ নেওয়ার জন্য মানুষ কত কিছু তো করতেছে। কোনটা করলে ভিউ হবে, কি না করলে ভিউ না হবে, এরকম চিন্তা ধ্যান ধারণা। তো আমাদের আপনার দেখা গেছে যে টিভি সিরিয়ালের যে কাজগুলো করতে চান, সিঙ্গেল যেগুলো করতে চান, জি, হ্যাঁ? আপনার ২ টা বিষয় বা ৩ টা বিষয় একটা পার্ট থাকতেই হবে। জি। মানে সেই পার্ট গুলা যেমন বললাম আপনার যে পারিবারিক যে বিষয়গুলো, শিক্ষামূলক কিছু, হ্যাঁ? বা কমেডি বিষয়গুলো কিছু। তো একেকজন একেক রাইটার, একেকজন একেক নির্মাতা, মানে যে যেমনভাবে তৈরি করতে পারে। তো আরেকটা বিষয় আপনার কাছে জানার খুব আগ্রহ যে আপনি যখন টিভি নাটক আপনার তৈরি করেন এবং YouTube নাটক যখন তৈরি করেন, ২ টার মধ্যে আপনার হচ্ছে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিয়ে আপনি তৈরি করেন? অবশ্যই টিভি নাটকই হবে। কারণ যেহেতু আপনার হচ্ছে সেখানে আপনার হচ্ছে আপনার আ ভালো একটা প্ল্যাটফর্ম এ যাচ্ছে। সে কারণে আপনার টিভি নাটকের দিকে গুরুত্বটা বেশি দেন। সেখানে হুম। আপনার হচ্ছে ভালো, ভালো অভিনেতা থাকতেছে। তো YouTube এর ক্ষেত্রে আসলে আপনার সেই গুরুত্বটা যদি YouTube এর ক্ষেত্রে যদি আপনার হলো থাকে তাহলে কি YouTube থেকে আসলে ভালো কিছু করা সম্ভব কিনা? এখন আসলে YouTube চ্যানেল অনেক টিভি চ্যানেলকে ছাড়িয়ে গেছে। রাইট। অনেক টিভি চ্যানেলকে ছাড়িয়ে গেছে। এখন দেখা গেছে অনেক স্যাটেলাইট টেলিভিশন যেগুলো নামকরা, সেই চ্যানেল থেকেও আগানো এখন YouTube চ্যানেল। জি। এখন অনেকে অনেক নির্মাতা এবং অনেক আর্টিস্টও কিন্তু আসলে টেলিভিশনে যারা নাটক করত কিংবা সিনেমাতে যারা অভিনয় করত তারা কিন্তু এখন YouTube প্ল্যাটফর্ম বা Facebook প্ল্যাটফর্ম যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই দিকে আপনার স্বনির্ভর হয়ে গেছে। হ্যাঁ, তো সেটার কারণটা আপনার হচ্ছে হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সেটার কারণটা কি? এবং আপনি আপনার হচ্ছে এইখানে YouTube এর থেকে আপনার হচ্ছে আপনার ভালো কিছু করা কি সম্ভব কিনা টিভি নাটকের থেকে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ দেখা গেছে দেখেন এখন কিভাবে বর্তমান সম্ভব? এখন আমাদের যে সমস্ত ডিরেক্টর গুলো আছে YouTube এ যারা কাজ করতেছে, আপনার টিভি চ্যানেলের ডিরেক্টর হিসেবে তাদের কাজ গেছে কিনা আমার এতটা ধারণা নেই। বা হয়তো কম গেছে। কিন্তু তারা YouTube এ কাজ করে এখন দেখা গেছে যে তারা ডিরেক্টর হিসেবে নাম্বার 1। তারা ডিরেক্টর হিসেবে ভালো একটা জায়গা নিয়ে নিছে। তারা ডিরেক্টর হিসেবে ডিরেক্টর গিল্ডে এখন দেখা গেছে তাদের একটা ভালো সম্মান আছে। আপনি যদি খুঁজতে যান যে তাদের YouTube এর কাজটা বেশি, YouTube চ্যানেলের কাজ বেশি। জি। কিন্তু সে ডিরেক্টর গিল্ডে নাম্বার 1 ডিরেক্টর হয়ে গেছে। রানিং ডিরেক্টর হয়ে গেছে। সে একজন ভালো মানের ডিরেক্টর হয়ে গেছে। তাকে খুঁজতে যান, তার কাজ এখন বর্তমান টিভি চ্যানেলে নেই বললেই চলে। রাইট। অনেক তরুণ-তরুণী আছে যারা YouTube বা সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করতেছে, ভালো পারফরম্যান্স দেখাচ্ছে এবং সেখান থেকে ভালো টাকা উপার্জনও করতেছে। কিন্তু আপনার কিছু ডিরেক্টর আছে যারা আসলে নিজেদেরকে আপনার যাচাই করার জন্য নিজেদেরকে কোয়ালিটিফুল হিসেবে দাবি করে আপনার তারা শুধু টিভি নাটকের উপরে, টেলিভিশন নাটকের উপরেই কিন্তু আসলে স্বনির্ভর হয়ে আছে। তো সেটাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন? না, এখন যদি আপনি বলেন যে YouTube এ কোয়ালিটি নাটক হচ্ছে না, হয়। আপনার টিভি চ্যানেল থেকে YouTube এ অনেক কোয়ালিটিফুল নাটক হয়। অনেক নাটক হয়। দেখা গেছে যে আপনার এখনো অনেক অভিনেতা-অভিনেত্রী আছে যাদের নাটক এখন চ্যানেল পর্যন্ত ওঠেনি। জি। চ্যানেলে যায়নি। আমাদের এখন মার্কেটে দেখা গেছে যে আপনার টিভি চ্যানেল যদি বলেন, দেখা গেছে আপনার RTV, NTV, মাছরাঙা টেলিভিশন, বাংলা ভিশন। এই ৪ টে চ্যানেলে এখন মানে ধুমসে চলছে। জি। এরপরে যে চ্যানেলগুলো ছিল, এই চ্যানেলগুলো একসময় নামকরা ছিল। এখন এই চ্যানেলগুলো তাদের তুলনায় নেই। এবং আপনি যদি বলেন যে RTVর যে নাটকগুলো চলে, RTVতে এখন যে নাটকগুলো যাচ্ছে, সেই নাটকগুলো অবশ্যই আমি মনে করি যে কোয়ালিটি। কারণ কোয়ালিটি না হলে তারা নিবে না। হ্যাঁ?
আর টিভির যে কোয়ালিটি নাটকগুলো তারা চালাচ্ছে, আমি মনে করি যে তাদের তুলনায় এখন ইউটিউব অনেক কোয়ালিটি নাটক চলছে, অনেক কোয়ালিটি নাটক। কিন্তু আমার প্রশ্নটা বা জানার একটা ইচ্ছা ছিল যে আপনি কোনটার দিকে আপনার হচ্ছে প্রাধান্য বেশি দেন? আমি দুটোর দিকে প্রাধান্য বেশি দিব, জি, কারণ এটাও আমার নাটক, জি, ওইটাও নাটক। জি। হ্যাঁ, তো কোন প্ল্যাটফর্মটা নিয়ে এখন বেশি কাজ করা হচ্ছে? টিভি এখন প্ল্যাটফর্মে নাকি না, আমি YouTube? টিভিতে কাজ করছি না প্রায় অনেক দিনই হয়ে গেল। জি, বৈশাখী টিভিতে আমি যখন কাজ দিতাম, বৈশাখীর সাথে এখন আমার কাজ ২ বছর যাবৎ নেই বললেই চলে, বা কোনো চ্যানেলের সাথে আমার কাজ নেই বললেই চলে। এখন আমার হাতে ১০টা ইউটিউব চ্যানেল আছে, জি, যে ১০টা ইউটিউব চ্যানেলে নিয়মিত আমি কাজ করে যাচ্ছি। জি। তো আপনার মতো এরকম হাজারো তরুণ আছে যারা আসলে আপনার নিজেদের উপার্জনের আয়ের উৎস হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আপনার বেছে নিয়েছে। এখন তারা একটু বেশি বেছে নিয়েছি। জি, এবং কি অনেক অভিনয় শিল্পী এবং অনেক নির্মাতাও আছে যারা আপনার একটা সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল টিভি নাটক করে বা সিনেমাতে অভিনয় করে অনেক অভিনয় শিল্পী জনপ্রিয়তা পেয়েছিল। তারাও কিন্তু আসলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আসলে এখন ঝুঁকিটা বেশি। জি। তো আরেকটা বিষয় আপনারও জানার ছিল যে আসলে একজন অভিনয় শিল্পীর কোন গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনি তো বেশ কিছু নাটক আপনার নির্মাণ করেছেন। তো সেইখানে আপনার দেখা গেল যে অনেক জ্ঞানী-গুণী অভিনয় শিল্পীও আপনার সেটে এসে কাজ করেছে। তো তাদের কাছ থেকে হয়তো আপনি সেই অভিজ্ঞতাটা আপনি অর্জন করেছেন বা তাদের কাছ থেকে সেই আচরণটা আপনি দেখেছেন। একজন শিল্পী আসলে আপনার আমরা মুখেই শুধু বলে থাকি যে আসলে কোমল মনের হয়ে থাকে শিল্পীরা। কিন্তু সেই ক্ষেত্রে কি আপনার হলো সব শিল্পীর ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? বা সব শিল্পীরাই কি আসলে কোমল মনের হয়ে থাকে? বা শিল্পীদের মন কি আসলে আপনার আ কোমল হৃদয়ের বা আপনার হচ্ছে বা সুস্থ ধারার মন মানসিকতা, চিন্তা চেতনা নিয়ে তারা চলে ফিরে? ১ম এ আপনি যেটা বললেন যে একটা শিল্পী হতে গেলে তার গুণ কি থাকা উচিত? জি, অবশ্যই তার মানে অভিনয়টাকে তার ভালোভাবে জানতে হবে। অভিনয়ের বাহিরে তার কি গুণ থাকা আচ্ছা, অভিনয়ের বাহিরে যদি গুণ বলেন, জি, একটা ডিরেক্টরের সাথে একজন প্রযোজকের সাথে অবশ্যই তার একজন ভদ্র ব্যবহার, জি, এটা থাকতে হবে। রাইট, একটা ডিরেক্টরের কাছ থেকে আমি কিভাবে কাজ আদায় করে নিব, সেই গুণটা তার মধ্যে থাকতে হবে। সেই কথার সুরটা তার মধ্যে থাকতে হবে, সেই ব্যবহারটা তার মধ্যে থাকতে হবে। এখন দেখা গেছে এই গুণটা যদি অনেকের মধ্যে যদি না থাকে, যদি চিন্তা করে যে আমি এখন একজন হিরো, আমি একজন ভালো হিরোইন, আমি একজন ভালো অভিনেতা, আমাকে ১০ জন ফোন দিয়ে নিবে। যদি এই চিন্তা যদি থাকে, সেটা হচ্ছে হলো ভিন্নতা। আমি ভালো ভিউ দিচ্ছি, আমি ভালো আগায়ে গেছি, সেই চিন্তাটা হচ্ছে ভিন্নতা। এখন তো সবাই ভিউর উপর নির্ভরশীল। চিন্তা করে যে হিরোকে নিলে এতগুলো ভিউ পাবেন। এই হিরোকে নিলে এই ভিউ পাবেন। হুম? তো যারা ভিউ দিতে পারে না তারাও তো অভিনেতা। রাইট। তারাও তো অভিনেতা। তো আমি মনে করি যে সব দিক দিয়ে একটা অভিনয় শিল্পী যারা, তাদেরকে অবশ্যই ভদ্রলোক হতে হবে, ঠান্ডা মস্তিষ্কের মানুষ হতে হবে। একটা মানুষের সাথে ব্যবহার থেকেই সে যখন শিল্পী, সেটা প্রকাশিত হবে, প্রমাণ পাবে। জি, হুম? এখন শিল্পী যারা হয়ে যায়, তারা সেটে এসেই তাদের একটা ভাব বোঝায়, আমি শিল্পী, আমি এই নাস্তা খাই না, আমাকে এটা দিতে হবে। আমি সেটাই আসলে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম। যে সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছি। একজন গুণী শিল্পী কখনো একটা গুণী শিল্পী যে সেটেই যাক, জি। ওই সেটের যে আয়োজনটা, সেই আয়োজনটাই মানে তার মধ্যে গেঁথে যাবে। আমি মনে যে করি আমি দেখলাম যে আমি অমুক যারা সেটে শিল্পী, প্রকৃত শিল্পী, তারা আসলে আপনার হচ্ছে দাম্ভিকতাটাকে কখনোই দাম্ভিকতাটাকে কখনোই প্রাধান্য দিবে না, প্রশ্রয় দিবে না এবং নিজেও পোষণ করবে না। প্রকৃত শিল্পী যারা। আর যারা সোশ্যাল মিডিয়ায় আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অনেকেই আছে যারা আসলে আপনার ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী যে রূপটা আসলে আমরা আ বাক্যে বলে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো সেই ধরনের আপনার রূপটা আপনারা ধারণ করে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আমি তাদেরকে একটা কথাই বলব যে আপনার ব্যবহার যত ভালো থাকবে, জি, আপনার ভিউজ যদি নাও থাকে, আপনার ব্যবহার যত ভালো থাকবে, আপনি এই বাজারে, মিডিয়া বাজারে ততদিন আপনি থাকতে পারবেন। যদি আপনার ব্যবহার আচরণ ভালো থাকে, আর আপনার ব্যবহার আচরণ যদি ভালো না থাকে, তাহলে দেখা গেছে আপনি সর্বোচ্চ ২ বছর, ৩ বছর, ৪ বছর, এরপরে আপনাকে কেউ টানবে না। রাইট। আরেকটা বিষয় আপনার কাছে জানার ছিল যে আসলে একজন অভিনয় শিল্পী হতে গেলে তো বিভিন্ন ভাষার অধিকারী হতে হয়। বিভিন্ন ভাষা জানতে হয়। তো আপনি কতগুলো ভাষা আপনার শিখেছেন বা আয়ত্ত করেছেন? না, অভিনয় শিল্পী হিসেবে আমি কাঁচা। অভিনয় শিল্পী হিসেবে আমি এখনো কিছু জানি না। দেখা গেছে যে নিজে ওই জোর দিয়ে যতটুকু করতে পারি, ওই ততটুকুই একজন অভিনেতা দাবি করি। মানে আমি আপনার কাছে স্মরণীয় হয়ে আছে বা আপনার কাছে ভালো লাগে বা দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিল এমন কোন ডায়ালগ আছে আপনার? আমি ১ম যখন শুরু করছিলাম তখন পাবনার ভাষা দিয়ে শুরু জি, করছিলাম। আমার পাবনার ভাষা নাটক প্রায়
আপনার 18-20টার মতো আছে। এবং আমি শুরুতে টিভি চ্যানেলে যখন শুরু করছি বৈশাখী RTVতে, সেই নাটকগুলো ছিল আমার পাবনার ভার্সন। সেখানকার আপনার একটা ডায়লগ আমরা জানতে চাচ্ছি, আমাদের দর্শকদেরকেও শোনাতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আমার বৈশাখী টেলিভিশনের একটা নাটক, নাটকের নাম হচ্ছে আ নামটা আমার আনিস রহমান মিলন ভাই ছিল হিরো। জি। আপনার ফারজানা আক্তার ছিল হিরোইন, আমি ছিলাম তার একজন হিরো। নাটকের নামটা হচ্ছে আমার যত সম্ভব মানে নামটা আচ্ছা যাই হোক নামটা মনে করতে পারতেছি না। মানে খুব কমন একটা নাম। আমার নিজের নাটক, ওনারা নাম চেঞ্জ করে দিছিল। হ্যাঁ? তো ওইখানে আমার একটা ডায়ালগ ছিল যে, আমি নায়িকা আমার সাথে প্রেম করে, আমি নায়িকার সাথে প্রেম করি। মাঝখান থেকে মিলন ভাই প্রবাসী, তার টাকা-পয়সা আছে। কিন্তু সে বয়স্ক মানুষ। হ্যাঁ? তার বাবা-মা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। টাকা-পয়সা আছে তার। মানুষ ইয়াং কালের ছবি দেখায় বুড়ো বয়সে এসে বিয়ে করা। ব্যাপারটা হচ্ছে এরকম। ওইখানে আমার একটা ডায়ালগ ছিল যে আপনার নায়িকাকে বলতেছি যে মানে এলাকাবাসীকে উদ্দেশ্য করে তাদেরকে মানে একটা করার জন্য, অপমান করার জন্য যে একটা ডায়লগটা ছিল আমার এলাকাবাসীকে উদ্দেশ্য করে। প্রিয় এলাকাবাসী, আপনারা শুনে এটাই অবাক হবেন যে আমাদের তিলু চাচার মেয়ে রীতা চৌধুরী, আপনারা সবাই তাকে চেনেন। সেই মেয়ের ২ মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু তারা জানে না যে সেই পাত্র একজন বুড়া মানুষ, মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। কিন্তু জামাই যখন বাড়ি ঘরে আসে তখন দেখে জামাই একজন বৃদ্ধ। সেই বৃদ্ধ জামাইকে দেখার পরে তারা কোমায় চলে গেছে। যদি আপনারা কেউ দেখতে চান, হ্যাঁ? অবশ্যই তাদের বাড়ি ঘরে আসবেন, তাদেরকে দেখবেন, তাদের জন্য দোয়া করবেন। মানে এরকম একটা ডায়ালগ ছিল আরকি। আমার এতটা মনে পড়তেছে না। জি, হ্যাঁ, চমৎকার। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। প্রিয় দর্শক, এখন আসলে আমাদের ইউটিউবের অনেক কাজ হচ্ছে। দেখা গেছে যে সবাই তো এখন বিয়ের উপর নির্ভরশীল। একেকটা চ্যানেল একেক ধরনের কাজ বানাচ্ছে। তবে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা ভালো কিছু কাজ দেখেন। যে কাজগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। যে কাজগুলো দেখলে আপনাদের দেখা গেছে যে এই কিছু ঘটনার মুহূর্তে একটা নাটক আপনার মনে পড়ে যাবে। যে এই কাজগুলো আমাদের করা উচিত বা করা উচিত না। আমাদের অনেক নাটক আছে যেগুলো শিক্ষা মানে পারিবারিক শিক্ষা দিচ্ছে। পারিবারিক শিক্ষায় এই নাটকগুলো তৈরি হচ্ছে। আপনারা ভালো কিছু নাটক দেখেন। ফাত্রা নাটক দেখার দরকার নেই। ফাত্রা নাটক দেখে ভিউ বাড়ানোরও কোনো প্রয়োজন নেই। আপনি যদি ফাত্রা নাটক দেখে ভিউ বাড়ান, ওই চ্যানেলের মালিক যারা থাকবে, ডিরেক্টর যারা থাকবে তারা চিন্তা করবে যে এই ফাত্রাটাকে আবার 2 বানাই, এই ফাত্রাকে আবার 3 বানাই। ব্যাপারটা এরকম হবে। তো ফাত্রা দেখে নিজেকে ফাত্রা করার কোনো প্রয়োজন নেই। আপনারা ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখতে, দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে। নতুন কোনো অতিথিকে নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।